বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব কর দিবসের পরে একজন করদাতা আয়কর রিটার্ন জমা যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে তার যদি ব্যবসা খাতে আয় হয়ে থাকে তাহলে তার কি আদৌ 2% জরিমানা বা 2% অতিরিক্ত কর হবে কিনা, বা কর দিবসের পরে একজন করদাতার ব্যবসা খাতের আয় কিভাবে পূরণ করবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, আমরা গুগল ক্রমে গিয়ে etaxnbr.gov.bd তে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। লগ ইন করার পর এই পেজটা শো করছে। এরপরে যেটা করতে হবে, হাতের বাম সাইড থেকে 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিশন, রেগুলার রিটার্ন, ট্যাক্স রেকর্ড, এই তথ্যগুলো একের পর এক আসতেছে। এখান থেকে যেটা করতে হবে, আমরা করব কি, সাবমিশন ই রিটার্ন, রেগুলার ই রিটার্নে চলে যাব। আচ্ছা, ই রিটার্নে চলে যাওয়ার পরে এখান থেকে রিটার্ন স্কিম এটা আপনি সেভ করে দিবেন এবং any taxable income in the above mentioned income year yes দিবেন। any income which is fully exempted from tax আমরা বলছি নো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট। তো এখান থেকে যদি আপনাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স, এই হেড থেকে আপনার জন্য যেটা প্রযোজ্য সেইটা দেখাবেন, মানে সেটাই আপনারা ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখন আমরা যেহেতু দেখাতে চাচ্ছি ইনকাম ফ্রম বিজনেস, তো ইনকাম ফ্রম বিজনেস দেখানোর আগে বলে নিই, সরকারি চাকরিজীবী বা ইনকাম ফ্রম যাদের জব রয়েছে বা এমপ্লয়মেন্ট রয়েছে, সেটা সরকারি হোক বেসরকারি যে বা যারাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু তাদের যে 1/3 or 4.5 লাখ হুইচ এভার ইজ লোয়ার, এই অব্যাহতি সুবিধাটা ছিল, সে তারা আর এই সুবিধাটা পাবেন না। পুরোটাই ট্যাক্সেবল ইনকাম হিসেবে বিবেচিত হবে এবং আপনার যে ট্যাক্স হবে সেই ট্যাক্সের উপরে কি 2% হবে না উৎসে কর বাদ যাবে, টোটাল ট্যাক্স ক্যালকুলেশন হবে। এরপর উৎসে কর যা থাকবে, ট্যাক্স ডিডাকশন এট সোর্স বা অ্যাডভান্স ট্যাক্স যা থাকবে, সেটা বাদ দেওয়ার পরে বা সমন্বয় করার পরে যা থাকবে সেটার উপরে 2% হারে আপনার অতিরিক্ত ট্যাক্স দিতে হবে 174 এর আন্ডারে। এখন কথা হলো, এই ট্যাক্সটা কিভাবে হিসাবায়ন হবে, দিন হিসাবে না মাস হিসাবে? এটা হবে মাস হিসাবে, ম্যাক্সিমাম হবে 24 মাস, প্রতি মাসে 2% হারে। তাহলে ম্যাক্সিমাম কত মাস হবে? 24 মাসের জন্য 48%, অর্থাৎ যা ফিগার আসবে সেটার উপরে 2%। 2 মাস হয়ে গেলে 4% করবেন, 3 মাস হয়ে গেলে 6% করবেন, 4 মাস হয়ে গেলে 8% করবেন, এরকম ভাবে। যাই হোক, অন্যান্য সকল ক্ষেত্রে প্রযোজ্য। তো আজকে শুধুমাত্র আমরা কর দিবসের পরে যারা আয়কর রিটার্ন জমা দিতে চাচ্ছেন তাদের প্রত্যেকটা বিষয়গুলোই আমরা দেখানোর চেষ্টা করতাম, তবে আমরা অলরেডি একটা রিটার্ন রেডি করে রেখেছি, সেটাই আমরা দেখাবো। সেটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। তো বিজনেস ইনকাম আমরা সিলেক্ট করেছি। এরপরে আমরা দেব সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এরপরে উনি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে বসবাস করেন, এখানে আপনার জন্য যেটা হবে সেটা আপনি এখান থেকে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। এরপর থেকে ক্লেম ট্যাক্স রিবেট, ওনার কোনো ক্লেম ট্যাক্স রিবেট নাই। আপনার যদি ক্লেম ট্যাক্স রিবেট থাকে তাহলে ইয়েস দিবেন, শিডিউল আপনার 5 পূরণ করবেন। এরপরে আসি যে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, যে শেয়ার হোল্ডার ডিরেক্টর যেটা থাকবে, যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। তাহলে ক্লেম ট্যাক্স রিবেট, আপনার যে ট্যাক্স রিবেট যে ক্লেম, সেই ট্যাক্স যদি আপনার ডিপিএস থাকে, সঞ্চয়পত্র থাকে, এরকম কোনো কিছু থাকে, তাহলে এখানে ইয়েস দিয়ে ওই ফর্মটা পূরণ করবেন। হ্যাঁ, ওকে। এরপরে আমরা IT10 রিকোয়ারমেন্ট, আমি বলেছি আমার যে ওয়েলথ সেটা 50 লাখের যদি বেশি না হয় তাহলে নো দিবেন, বেশি হলে ইয়েস দিবেন। মোটর কার থাকলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। হাউস প্রপার্টি ইনকাম, হাউস প্রপার্টি মানে আপনার যদি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে আপনার কোনো হাউস প্রপার্টি থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। আমি বলছি এগুলো কোনো কিছুই নাই, এজন্য IT10B যেটা আমার জন্য ম্যান্ডেটরি না, বাট আমি সাবমিট করতে চাচ্ছি, তাই বলছি স্টিল ওয়ান্ট টু সাবমিট। আমি বলছি ইয়েস, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। এরপরে ইনকাম ফ্রম বিজনেস, এখান থেকে আমরা তথ্য ফিল আপ করে রেখেছি। বিজনেস ক্যাটাগরি আমরা বললাম এখান থেকে রেগুলার বিজনেস ইনকাম। আচ্ছা, আমরা রেগুলার বিজনেস ইনকাম। এরপরে বিজনেস টাইপ, আপনার যে বিজনেস টাইপ আছে সেটা আপনারা সিলেক্ট করবেন।
সম্বন্ধে সুধী আমরা ইনকাম ফ্রম বিজনেসে চলে যাব। আমরা এখান থেকে ফিল আপ করে রেখেছি বিজনেস ক্যাটাগরি, রেগুলার বিজনেস ইনকাম, তারপরে বিজনেস টাইপ আমরা বলতেছি বিভিন্ন ধরনের, কারণ ওনারা বিভিন্ন ধরনের মাল সাপ্লাই দিয়ে থাকে বা সাপ্লায়ার হিসেবে যখন যেটা পায়, এই জন্য আমরা লিখছি মিসেলিনিয়াস গুডস বিজনেস। আপনার ট্রেড লাইসেন্সে যা থাকবে সেটাই দিয়ে দিবেন, বিজনেস নেম দিয়ে দিবেন, আমরা বিজনেস নাম দিয়ে দিয়েছি, বিজনেসের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এখান থেকে সারা বছরে কত টাকা সেল করেছে, তার গ্রস প্রফিট কত, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং আদার এক্সপেন্স কত, নেট প্রফিট কত, এটা আপনারা এক্সেলে আগে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে আপনারা এটা ফিল আপ করবেন। এরপরে আমরা যেহেতু বলছি আমরা বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করি, আমার ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের ব্যাংক কত আছে বসিয়েছি, আমার ব্যবসায় কত টাকা ক্লোজিং স্টক বা ইনভেন্টরি আছে সেটাও দিয়েছি, ফিক্সড অ্যাসেট কত, আদার অ্যাসেট কত। গত বছরে আপনার যে ক্লোজিং ক্যাপিটাল ছিল সেটা এই বছরে হিসেবে হবে ওপেনিং ক্যাপিটাল, নেট প্রফিট অটো চলে আসবে। যদি এখান থেকে ব্যবসার পারপাসে কোনো টাকা উইথড্র করে থাকেন তাহলে উইথড্র বা ড্রয়িংস বা উইথড্রল এটা দিয়ে দিবেন। এরপর ক্লোজিং ক্যাপিটাল, ব্যবসার যদি কোনো আপনার লাইবিলিটি থেকে থাকে, আপনারা ধারে ক্রয় করতে পারেন, ব্যাংক লোন নিয়ে বিজনেস করতে পারেন, এরকম কোনো কিছু থাকলে লাইবিলিটিস যে হেড রয়েছে সেখানে বসাবেন। ওকে, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এরপরে যেহেতু আমরা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ক্লেম করিনি এজন্য শিডিউলটা শো করছে না। এরপর আমরা চলে গেলাম IT10 ডাবল বি অর্থাৎ পারিবারিক খরচে। আমরা বলেছি এক্সপেন্স ফর ফুড অ্যান্ড ক্লোথিং আদার এসেনশিয়াল 60,000 টাকা। অ্যাকোমোডেশন আমি বলছি লিভিং ইন হাজব্যান্ড হাউস, এই করদাতা তার হাজব্যান্ডের বাড়িতে বসবাস করে। তারপরে ট্রান্সপোর্টেশন কিছু তার খরচ আছে আপনার জন্য যেটা হয় সেটা দিয়ে দিবেন। ইলেকট্রিসিটি, গ্যাস বিল এগুলো সব কিছু তার হাজব্যান্ড বহন করে। আমরা লিখে দিছি হাজব্যান্ড বেয়ার, বাট তার একটা কি রয়েছে, টেলিফোন মোবাইল আছে, সেই মোবাইলে মোটামুটি একটা খরচ হয়, সেই খরচটা দিয়ে দিচ্ছে। আপনার অ্যাকচুয়াল যে খরচ হয় সেটা বসিয়ে দিবেন। এডুকেশন এক্সপেন্স যদি আপনার স্কুলগামী ছেলে মেয়ে থাকে তাহলে এখানে খরচ থাকবে, আদারওয়াইজ থাকবে না। এরপরে ঈদের মধ্যে আপনার ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস এরকম যদি কোনো খরচ থাকে বসাই দিবেন। ডোমেস্টিক বা দেশের মধ্যে দেশের বাইরে ট্যুর দিলে এটা দিয়ে দিবেন। ফিলান্থ্রপি, আদার স্পেশাল এক্সপেন্স যদি থাকে সেটা দিবেন। এনি আদার এক্সপেন্স যদি থাকে দিয়ে দিবেন। এরপরে যদি আপনার উচ্ছে কোনো কর কেটে থাকে, আপনি ট্রেড লাইসেন্স করেছিলেন, উচ্ছে কর কেটে নিছে, বা ট্রেড লাইসেন্স করার সময় যে অ্যাডভান্স ট্যাক্সটা দিয়েছেন সেটা এখানে সমন্বয় করতে পারবেন, সেটাই আমরা এখানে দিয়ে দিছি। অথবা গত বছরের রিটার্ন জমা দেওয়ার সময় যে ট্যাক্স পেমেন্ট করছেন সেটা এখানে চলে আসবে। এই জন্য পেমেন্ট অফ সোর্স ট্যাক্স, পেমেন্ট অফ ট্যাক্স, সারচার্জ অ্যান্ড আদার অ্যামাউন্টস যেটা আসে সেটা বসাই দেবেন। এবং যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন পারিবারিক পারপাসে বা আপনার নিজের পারপাসে, পার্সোনাল পারপাসে কোনো লোন নিয়ে থাকেন, সেই লোনের ইন্টারেস্ট যদি থাকে, তাই বলছে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন এটা দিয়ে দেবেন। এনভায়রনমেন্টাল সারচার্জ যদি থাকে, আপনার এনভায়রনমেন্টাল সারচার্জ কখন হয় এটা এই বিষয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন যে এনভায়রনমেন্টাল সারচার্জ কখন হয়। একের অধিক গাড়ি থাকলে সারচার্জ হতে পারে এনভায়রনমেন্টাল সারচার্জ, সেটা আপনার পারিবারিক খরচ হিসেবে এখানে দেখাই দেবেন। এরপরে আমরা চলে যাই 7 কন্টিনিউতে গিয়ে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি সেটি আমরা চলে গেলাম। আমার যেহেতু বিজনেস আছে, বিজনেস ক্যাপিটাল, এই জন্য আমরা সিলেক্ট করলাম বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডিংস অ্যান্ড লিমিটেড কোম্পানি, এজ এ আদার দেন কিন্তু লিমিটেড কোম্পানি। হ্যাঁ, আমার বিজনেসের নাম দিলাম, টোটাল বিজনেস অ্যাসেট কত, লাইবিলিটিস কত, এটা বিজনেস ক্যাপিটালে চলে আসবে। এখানে আর আমার তেমন কিছু নাই। এরপরে যদি আপনার নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকে তাহলে নন এগ্রিকালচারাল প্রপার্টির মধ্যে কি কি আছে সেটা আপনারা বসাই দেন। যেহেতু আমার এটা নাই সেটা আমরা এই জন্য বসাইনি। ডেসক্রিপশান, তারপরে টাইপস অফ অ্যাকুইজিশন, এরিয়া অফ দ্য প্রপার্টি, ইউনিট, ভ্যালু অফ দ্য স্টার্ট অফ দ্য ইনকাম। আর গত বছরের শুরুতে শেষে কত ছিল সেটাই হবে এই বছরের শুরুতে। এবং যদি নতুনভাবে এডিশন না হয়ে থাকে তাহলে দুইটা ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স একই হবে। এগুলো সব একই। এরকম বহুত ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল ইউটিউব চ্যানেলে ই রিটার্ন রিলেটেড A to Z আছে। তারপর আমরা একটু শর্টলি দেখাচ্ছি। এগ্রিকালচার প্রপার্টির ক্ষেত্রে একই। এখান থেকে ওনার কিছু প্রাইস বন্ড আছে সেটা আমরা বলে দিছি যে প্রাইস বন্ড আছে কত, আদার ফিনান্সিয়াল অ্যাসেট 7 লাখ দেখিয়েছি। যদি ওই করদাতার যদি কি থাকতো, শেয়ার ডিবেঞ্চার থাকতো, এখানে ক্লিক করে তার বিও অ্যাকাউন্ট, টাইপস অফ অ্যাকুইজিশন, নেম অফ দ্য ব্রোকারেজ হাউস, কস্ট ভ্যালু, তার যদি সঞ্চয়পত্র থাকতো সেই সঞ্চয়পত্র আমরা এখানে সঞ্চয়পত্রের টাইপ, রেস্ট্রিকশন নাম্বার, ইস্যু ডেট বসাই দিতাম। তার যদি ফিক্সড ডিপোজিট থাকতো তাহলে ফিক্সড ডিপোজিট বা এই জিনিসগুলো দেখিয়ে দিতাম। তারপরে যদি ডিপিএস থাকতো তাহলে ডিপিএস আমরা বলে দিতাম, ডিপিএস, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স কত, কাউকে যদি লোন দিয়ে থাকে তাহলে কী ধরনের লোন, নেম অফ দ্য বোরোয়ার, তার টিন নাম্বার, অ্যামাউন্ট, এরকম
বিষয়গুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেহেতু এগুলো আমার নাই, এগুলো আমরা আবার ইয়ে করে দিচ্ছি। এজন্য দিচ্ছি যেহেতু আমরা এটা অলরেডি রিটার্নটা ফিল আপ করে রেখে দিছি। এরপরে তার আছে কিছু গোল্ড আছে তার 75 ভরি, মানে অনেক আগে রিটার্ন 75 তলা গোল্ড আছে, সেই গোল্ডটা বসানো হয়েছে। তার ফার্নিচার এবং ইলেকট্রনিক আইটেম, তার ফার্নিচার আইটেমে বিনিয়োগ করা আছে 2,50,000 টাকা বিএফ হিসেবে। আর টিভি, ফ্রিজ, খাট সব মানে অন্যান্য যে আদার ইলেকট্রনিক আইটেম সেখানে বিনিয়োগ করা আছে 1,50,000 টাকা, সেটা দেখিয়েছি। আদার সিগনিফিক্যান্ট অ্যাসেট ভ্যালু সেটা নাই। ক্যাশ ইন হ্যান্ড এবং আদার যে আউটসাইড বিজনেসে ক্যাশের ব্যাংক আছে সেটা আমরা দেখাবো। এখান থেকে আমরা নোটস, কারেন্সিজ, ব্যাংক কার্ড, আদার ইলেকট্রনিক আইটেম, এটা আপনার ব্যাংকে যা আছে ব্যাংক অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট অনুপাতে যা আছে তাই দিবেন। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, এই জিনিসগুলো আপনারা দেখাই দিবেন। এরপরে চলে যায় ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আপনি যেটা বসাবেন সেটা এমন নয় যে আপনি আপনার মন গড়া বসাবেন, তা না। আপনি নিজে কি করবেন, একটা ক্যাশ ফ্লো তৈরি করবেন, রিটার্নটা আগে এক্সেলে রেডি করে তারপরে ক্যাশ ইন হ্যান্ড যা থাকে সেটা বসাই দিবেন। ওকে, এখানে আর তেমন কিছু নেই। গত বছরের যে ওয়েলথ যেটা ছিল সেটা এই বছরের নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার সেটা এখানে আমরা বসিয়ে দিয়েছি। এইভাবে মোটামুটি আপনাকে কি করতে হবে, রিটার্নটা রেডি করতে হবে। এখানে আর তেমন কিছু নেই, আমরা অন্যান্য তথ্যগুলো মোটামুটি ফিল আপ করে দিয়েছি। আমাদের দেখতে হবে ডিফারেন্সটুকু শূন্য আছে কিনা। ডিফারেন্সটুকু শূন্য থাকলে রিটার্ন ওকে। এরপর আমরা চলে গেলাম সেভ অ্যান্ড কন্টিনিউতে। এরপরে আমরা দেখাবো ট্যাক্সের হিসাবায়ন। এই যে ট্যাক্সের হিসাবায়ন দেখেন, ওনার অ্যাকচুয়ালি ট্যাক্স আছে 7,210 টাকা, এটা হলো 173 আন্ডারে। তো যেহেতু উনি ট্যাক্স কর দিবসের পরে জমা দিচ্ছে সেহেতু তার 2% অতিরিক্ত এক্সট্রা ট্যাক্স চলে আসবে। তাই বলছে যে টোটাল অ্যামাউন্টস পেয়াবল আন্ডার সেকশন 174 এর আন্ডারে, তার মানে 2% সহ তাকে দিতে হবে 7,354 টাকা। এই 7,354 টাকা আমরা কি করেছি, ট্রেজারি চালানের মাধ্যমে পে করেছি। তাহলে ট্রেজারি চালানের মাধ্যমে যে পে করছি সেটা কিভাবে সমন্বয় করব? যদি পে না করতাম তাহলে আমাদের এইখানে এই যে পেয়াবল দেখাচ্ছে শূন্য, দেখতে পাচ্ছেন পেয়াবল, এটা শূন্য থাকতো না, ওই পেয়াবলটা চলে আসতো। তো আমরা যেহেতু পে করে দিচ্ছি তাহলে সেটা কিভাবে দেখাবেন, আমরা দিলাম হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স বা রেগুলার ট্যাক্স। যেহেতু আমরা রেগুলার ট্যাক্স পে করে দিছি তাই বলছে ডু ইউ নিড টু আপডেট করতে চাই কিনা, আমরা ইয়েস বলে দিলাম। আমাদেরকে ই রিটার্ন লেজারে চলে গেল, নিয়ে চলে আসছে ই রিটার্ন লেজারে। ই রিটার্ন লেজারে এসে আমরা যেহেতু ট্যাক্স পেমেন্ট করে দিছি সেটা আমরা কিভাবে দেখাবো, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী, গো টু দ্য ই রিটার্ন, তারপরে ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম এআইটি, ট্যাক্স পেইড উইথ রিটার্ন। যেহেতু আমরা ট্যাক্স রিটার্নের সাথে যে ট্যাক্সটা দিয়ে দিচ্ছি সেটা অলরেডি আমরা পে করে দিয়েছি, তো সেটাই, যদিও এটা 173 লেখছে, আসলে এটা 174 এর আন্ডার উচিত। মানে 173 মানে রিটার্ন জমা দেওয়ার সময়, অর্থাৎ 173 মানে ব্যাপারটা এরকম যে রিটার্ন জমা দেওয়ার সময় যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা 173, আর 174 অর্থাৎ কর দিবসের পরে। তো আসলে 174 এর আন্ডারে হওয়া উচিত, এটা আসলে চেঞ্জ করে নাই। যাই হোক, যেহেতু রিটার্ন জমা দিচ্ছি, জমা দেওয়ার সময় যে ট্যাক্স পরিশোধ করছি সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। সেটা কি করবেন, এখানে এই যে আপনি দেখবেন কিভাবে দিয়েছেন, আপনি চালান জমা দিয়ে দিয়েছেন, চালান নাম্বার, চালান ডেট, অ্যামাউন্ট কত, টাকাটাকে ক্যাশে দিয়েছেন না ব্যাংকে দিয়েছেন সেটা দিয়ে দিবেন। তারপরে ব্যাংকের নাম দিয়ে দিবেন, এখান থেকে যে ব্যাংকের নাম আসে সেটা আপনারা লিখে দিবেন, ব্রাঞ্চ নেম, তারপরে জোন, সার্কেল দিয়ে সেভ দিয়ে দিবেন। আমরা অলরেডি এখানে কিছু তথ্য এই যে ফিল আপ করে রেখে দিছি, ঠিক আছে। এইভাবে এটা অটো সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা চলে যাব, যেহেতু আমাদের মোটামুটি সব ওকে আছে, এখানে আর আমাদের তেমন কিছু নাই, আমরা চলে যাব গো টু দ্য ই রিটার্নে চলে যাব। তো এইভাবে মোটামুটি কর দিবসের পরে একজন করদাতা যদি আয়কর রিটার্ন জমা দিতে চান তাহলে এইভাবেই তথ্যগুলো ফিল আপ করতে হবে, তাকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। এরপরে আপনি রিটার্ন যদি ভিউ করতে চান, প্রসিড টু অনলাইন। এই হলো আপনার মোটামুটি এই যে রিটার্ন ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী। এই যে আপনারা দেখেন এ টু জেডই আমরা দেখানোর চেষ্টা করলাম।
যাই হোক সম্মানিত সুধী, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভালো লাগবে। কর দিবসের পরে যদি একজন করদাতা আয়কর রিটার্ন জমা দিতে চায়, তারা কিভাবে পূরণ করবে তার A to Z আমরা শেয়ার করার চেষ্টা করলাম। এইভাবেই একজন করদাতা যদি কর দিবসের পরে আয়কর রিটার্ন জমা দিতে চায়, সে অন্যান্য হেডগুলোর মতো, অর্থাৎ আপনার ইনকাম ফ্রম বিজনেসের মতো অন্যান্য যে হেডগুলো আছে সেই হেডগুলোর তথ্যগুলো ফিল আপ করলেই হয়ে যাবে এবং এইভাবেই অনলাইনে আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। সম্বন্ধে শুধু আরও কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনাদের যারা টিন সার্টিফিকেট করেছেন বাট এখনও রিটার্ন জমা দেননি, তাদের জন্য খুবই দুঃসংবাদ। প্রত্যেকটি কর সার্কেল অফিসই তারা নোটিশ করা শুরু করেছে প্রত্যেকজনকে, যে আপনি কেন রিটার্ন জমা দেন নাই তার কারণ দর্শিয়েই কিন্তু তারা চিঠি দিচ্ছে। তো যারা এখনও রিটার্ন জমা দেন নাই তারা অবশ্যই দ্রুত রিটার্নটা জমা দিয়ে দিবেন। নতুন করদাতা যারা আছেন তারা 30শে জুন 2025 পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন, 24-25 কর বর্ষেরটা। আর পুরাতন করদাতা যারা এখনও জমা দেন নাই তাদেরকে 2% হারে অতিরিক্ত কর দিয়েই কিন্তু রিটার্ন জমা দিতে হবে। এবং আগামী বছর মানে এই যে 2025 সালের 1 জুলাই থেকে যে রিটার্নগুলো হবে সম্পূর্ণ হবে অনলাইনে। এটা সকল করদাতাদের জন্য সুসংবাদ এবং দুঃসংবাদ দুটোই বলতে পারেন। কারণ যারা ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন জমা দিয়ে অভ্যস্ত, যারা অনলাইনে দিতে চান না, এখন 100% রিটার্ন অনলাইনে করার প্রসেস চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ইতিমধ্যে অবগত করেছেন যে আগামী বছর থেকে 100% রিটার্ন অনলাইনে হয়ে যাবে, অর্থাৎ ম্যানুয়াল রিটার্ন থাকবে না বললেই চলে। তো অতএব সেভাবেই আপনাদের প্রিপারেশন নিতে হবে। যাই হোক, ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধান। শুধু ইনকাম ট্যাক্স নয়, ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, অডিট, আরজিএসটি যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পেতে পারেন। যাই হোক সম্বন্ধে শুধু অনেক ভিডিও আছে, বাট একটা শর্ট ভিডিও, মানে ভিডিওটি মনে হলো যে কর দিবসের পরে একটা ভিডিও করা দরকার, যে অনেকেই জানতে চাচ্ছেন কর দিবসের পরে রিটার্ন কিভাবে জমা দেবো, কিভাবে ফিল আপ করবো, এই বিষয়গুলো জানতে চাচ্ছিলেন, সেজন্য ভিডিওটি করা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক, সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।